কল্পনা করুন হঠাৎ একদিন আপনি জানতে পারলেন আপনার ব্যক্তিগত তথ্য, ইমেল, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকের ডেটাবেজ সব কিছু বিক্রি হয়ে গেছে ডার্ক ওয়েবে। আপনি জানেন না আপনার ব্যক্তিগত তথ্য কিভাবে অপরাধীদের হাতে পৌঁছে গেল। এমন ঘটনা শুধু একজনের সাথে নয়, হাজার হাজার মানুষের সাথে ঘটে চলেছে প্রতিনিয়ত। সম্প্রতি সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি বাংলাদেশের প্রায় 11 কোটি সাধারণ জনগণের এনআইডি কার্ডের ডেটাবেজ ডার্ক ওয়েবের মাধ্যমে 121টি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে বিপুল অর্থের বিনিময়ে। এই চুরি হওয়া ডেটার মধ্যে ছিল মানুষের ব্যক্তিগত মোবাইল নম্বর, জন্ম তারিখ ও ঠিকানা। তার মানে কি ডার্ক ওয়েব এখানেই সীমাবদ্ধ? একদমই না। এর চেয়েও ভয়ানক জগৎ লুকিয়ে আছে এর গভীরে। আর তাই আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারনেটের 3টি স্তর: ডার্ক ওয়েব, ডিপ ওয়েব এবং সারফেস ওয়েব। আর জানব কি কি পদ্ধতি অবলম্বন করলে এই হ্যাকারদের হাত থেকে নিজেদের সুরক্ষা করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ডার্ক ওয়েব কি। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যা সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আপনি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন না। এটি এমন একটি গোপন ইন্টারনেট জগৎ যেখানে অনেক কিছুই অজানা এবং সাধারণ মানুষের জন্য অদৃশ্য। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো .অনিয়ন ডোমেইনে, যা ইন্টারনেট ওয়ার্ল্ডের অধীনে থাকে, এবং সেখানে প্রবেশ করতে টর ব্রাউজারের মতো বিশেষ এনক্রিপশন সফটওয়্যার ব্যবহার করতে হয়। ডার্ক ওয়েবটি মূলত তৈরি করা হয় গোপনীয়তা রক্ষা এবং মানুষের স্বাধীন মত প্রকাশের জন্য। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি গবেষণা ল্যাবে এই গোপন নেটওয়ার্ক তৈরি করে, যার নাম ছিল টর নেটওয়ার্ক। এর উদ্দেশ্য ছিল গোপন তথ্য আদান প্রদান এবং সেন্সরশিপ এড়ানো। এটি মূলত ছিল সাংবাদিক, গবেষক এবং সরকার বিরোধী আন্দোলনকারীদের নিরাপদে তথ্য বিনিময়ের একটি মাধ্যম। তবে সময়ের সাথে সাথে ডার্ক ওয়েবকে অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করতে শুরু করা হয়। বর্তমানে মাদকদ্রব্য, অস্ত্র এবং চুরি করা তথ্যের লেনদেনের মতো অবৈধ কার্যকলাপ এখানে ঘটতে শুরু করে, যা ডার্ক ওয়েবের নেতিবাচক পরিস্থিতি তৈরি করে। এই ডার্ক ওয়েবে অপরাধমূলক কার্যকলাপ অনেক বেশি, যেমন সিল্ক রোড মার্কেটপ্লেস। এটি ডার্ক ওয়েবের অন্যতম বিখ্যাত অবৈধ বাজার, যেখানে মাদক, অস্ত্র এবং জাল পরিচয়পত্র কেনাবেচা করা হতো। এটি 2013 সালে বন্ধ করে দেওয়া হলেও এটি অপরাধমূলক কার্যকলাপের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া 2013 সালে ইয়াহু সার্ভার হ্যাক করে। এই হ্যাকিংয়ে 3 বিলিয়ন ব্যবহারকারীর তথ্য চুরি করে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করা হয়েছিল, যা ছিল বিশ্বের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা। ইকুইফ্যাক্স ডেটাবেজে 2017 সালে ঘটে যাওয়া একটি ভয়াবহ সাইবার হামলা, যা প্রায় 147 বিলিয়ন মানুষের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চুরি করে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করা হয়। এর ফলে অসংখ্য মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। ইকুইফ্যাক্সের মতো একটি বিশাল ক্রেডিট মনিটরিং কোম্পানির ডেটা চুরি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়ায়, যা দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি এবং নিরাপত্তার সমস্যা সৃষ্টি করেছিল। এছাড়াও চাইল্ড পর্নোগ্রাফি, মানব পাচার এবং ভাড়াটে হ্যাকারদের কার্যকলাপ এখানে প্রচুর পরিমাণে ঘটে থাকে। ডার্ক ওয়েবের নিরাপত্তার স্তর এতটাই জটিল যে এখানে অপরাধীদের চিহ্নিত করা প্রায়ই অসম্ভব। ডার্ক ওয়েবের পুরো জগৎ কিন্তু খারাপ নয়। এখানে অনেক বৈধ কাজও হয়। সাংবাদিকরা সরকার বিরোধী বা সেন্সরশিপের আওতায় থাকা দেশগুলোতে নিরাপদে তথ্য আদান প্রদান করতে ডার্ক ওয়েব ব্যবহার করেন। এছাড়া গোপনীয়তা রক্ষার স্বার্থে অনেক গবেষক এবং মানবাধিকার কর্মী ডার্ক ওয়েবের নিরাপত্তা ব্যবহার করে থাকে। কিন্তু সঠিক জ্ঞান ছাড়া এখানে প্রবেশ করা বিপজ্জনক হতে পারে। ডার্ক ওয়েবের মূল সমস্যা হলো এর অপরাধমূলক ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাওয়া।
এখানে অপরাধীরা নিরাপদ বোধ করে কারণ তাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে চলেছে এই অবৈধ কার্যকলাপ বন্ধ করতে, কিন্তু এখনও এটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। দ্বিতীয়ত, ডিপ ওয়েব। আপনি যখন আপনার ইমেল চেক করেন, অনলাইন ব্যাংকিং করেন বা ক্লাউডে ফাইল সংরক্ষণ করেন, এই সব কিছুই ডিপ ওয়েবের অংশ। এটি এমন একটি ইন্টারনেট জগৎ যেখানে প্রাইভেট এবং সুরক্ষিত তথ্য থাকে। সহজ ভাষায় বললে, ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই স্তর যেখানে সরাসরি প্রবেশ করার জন্য বিশেষ নিরাপত্তা প্রোটোকল যেমন পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহার করতে হয়। ডিপ ওয়েবের ধারণা প্রথমে আসে 2001 সালে, যখন কম্পিউটার বিজ্ঞানী মাইকেল কে ব্যাকম্যান প্রথম ডিপ ওয়েব শব্দটি ব্যবহার করেন। ইন্টারনেটের এই অংশটি মূলত এমন তথ্য নিয়ে গঠিত যা সার্চ ইঞ্জিনের সূচিতে থাকে না। ব্যাকম্যানের গবেষণা অনুযায়ী ইন্টারনেটের বিশাল অংশটি সার্চ ইঞ্জিনের সূচি নয়, এবং এই অংশেই লুকিয়ে থাকে আমাদের ব্যক্তিগত তথ্য, অনলাইন ব্যাংকিং ডেটা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ব্যাকম্যান এই ডিপ ওয়েব শব্দটি প্রবর্তনের মাধ্যমে ইন্টারনেটের সুরক্ষিত অংশকে আরও বিশদভাবে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। তার মতে, এটি ইন্টারনেটের সেই অংশ যেখানে তথ্য সরাসরি সার্চ করা যায় না, বরং সঠিক লগইন বা নিরাপত্তা প্রোটোকলের মাধ্যমে প্রবেশ করতে হয়। ডিপ ওয়েব মূলত বাজারে আসে সুরক্ষিত তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে। এটি ইমেল, অনলাইন ব্যাংকিং, সরকারি ডেটাবেজ এবং ক্লাউড স্টোরের মতো অনেক গুরুত্বপূর্ণ সেবার জন্য ব্যবহার করা হয়। ইন্টারনেটের শুরুর পর্যায়ের দিনে ডিপ ওয়েবের সেবা কেবলমাত্র প্রতিষ্ঠান ভিত্তিক ছিল, কিন্তু এখন এটি ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য অপরিহার্য। এখানে থাকা তথ্যগুলো এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে এবং শুধুমাত্র প্রাইভেট পাসওয়ার্ড, টোকেন বা নিরাপত্তা প্রোটোকল দিয়ে প্রবেশ করা যায়। 2001 সালের পরে ডিপ ওয়েবের প্রসার শুরু হয় এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ডিপ ওয়েবের সবচেয়ে বড় সুবিধা হলো প্রাইভেসি এবং নিরাপত্তা। এটি এমন একটি জায়গা যেখানে আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্টের ডেটাবেজ, ইমেইলের তথ্য এবং গোপন ফাইল সুরক্ষিত থাকে। কিন্তু এর গোপনীয়তা নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ কখনো কখনো অপরাধমূলক কাজও ডিপ ওয়েবের মাধ্যমে পরিচালিত হয়। প্রথম দিকে ডিপ ওয়েবের চ্যালেঞ্জ ছিল এর সুরক্ষার অভাব। 2001 সাল থেকে এই সমস্যাগুলোর সমাধান করতে এনক্রিপশন প্রযুক্তি এবং নিরাপত্তা প্রোটোকলকে আরও উন্নত করা হয়েছে, যাতে প্রাইভেট ডেটা হ্যাকিং থেকে সুরক্ষিত থাকে। বর্তমানে ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সবচেয়ে সুরক্ষিত অংশগুলোর একটি। অনলাইন ব্যাংকিং, ক্লাউড স্টোরেজ, স্বাস্থ্যসেবা ডেটাবেজ, এসব সেবার মাধ্যমে ডিপ ওয়েব আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনা করে। এটি আমাদের প্রাইভেট তথ্যের সুরক্ষা দেয় এবং প্রতিদিন আমরা যে অনলাইন সেবাগুলো ব্যবহার করি সেগুলোর ভিত্তি ডিপ ওয়েবেই থাকে। তৃতীয়ত, সারফেস ওয়েব। সারফেস ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। আপনি যখন গুগল সার্চ করেন, ফেসবুক লগইন করেন, ইউটিউবে ভিডিও দেখেন, এগুলো সবই সারফেস ওয়েবের অন্তর্ভুক্ত। সহজ ভাষায়, সারফেস ওয়েব হলো ইন্টারনেটের সেই খোলা অংশ যেটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যায়। এটি ইন্টারনেটের সেই স্তর যা সকলের জন্য উন্মুক্ত। এই অসাধারণ সারফেস ওয়েবের জনক ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী, টিম বার্নার্স-লি। 1989 সালে তিনি প্রথম এই ধারণা নিয়ে আসে যেখানে মানুষের জন্য একটি সহজ মাধ্যম তৈরি করা হবে তথ্য আদান প্রদান করার জন্য। একটি সময়ে বৈজ্ঞানিক গবেষণার তথ্য শেয়ার করতে খুব সমস্যায় পড়তে হতো, আর তাই টিম ভাবলেন কেননা একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা যায় যেখানে মানুষ সহজে তথ্য আদান প্রদান করতে পারবে। তার এই ফলশ্রুতিতে ওয়েব 1.0 ইন্টারনেটের প্রথম ধাপ, যা 1991 সালে তিনি www. অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা সবার জন্য উন্মুক্ত করেন, যা ইন্টারনেটের প্রথম সত্যিকারের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ শুরু করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সেই www. যা আজ আমরা প্রতিদিন ব্যবহার করে চলছি।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সূচনা হয়েছিল ইমেলিং এবং তথ্য শেয়ারিংয়ের একটি মাধ্যম হিসেবে, কিন্তু ধীরে ধীরে এটি এক বিশাল ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়। প্রথম দিকের ওয়েবসাইটগুলো মূলত ছিল তথ্য শেয়ারের জন্য। এরপর আসলো ওয়েব 2.0, যেখানে ইন্টারনেট আরও ইন্টারঅ্যাক্টিভ এবং ডাইনামিক হয়ে উঠল। এখন আর কেবল তথ্য দেখা নয়, ব্যবহারকারীরা নিজেরাই কন্টেন্ট তৈরি, শেয়ার ও সম্পাদনও করতে পারছে। আমরা এখন ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছি, যা ওয়েব 2.0 এরই উদাহরণ। 2004 সালে ফেসবুক এবং 2005 সালে ইউটিউব চালু হয়, যা ইন্টারনেট যোগাযোগ এবং কন্টেন্ট শেয়ারিংয়ের ক্ষেত্রে বিপ্লব ঘটায়। এই সব কিছুই সারফেস ওয়েবের মাধ্যমে এখন সহজলভ্য হয়েছে। বর্তমানে আমরা ধীরে ধীরে ওয়েব 3.0 এর দিকে এগোচ্ছি। এটি হবে আরও বুদ্ধিমান ওয়েব, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, মেশিন লার্নিং এবং ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটকে স্মার্ট ও নিরাপদ করা হবে। যেমন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা ওয়েব 3.0 এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তবে শুরুতে টিমের এই যাত্রা এত সহজ ছিল না। প্রথম দিকের ইন্টারনেট সবার জন্য সহজলভ্যও ছিল না। টিম বার্নার্স-লি এবং তার দলকে বুঝতে হয়েছে এই নতুন প্রযুক্তি কিভাবে মানুষের জীবনে বিপ্লব ঘটাতে পারে। মানুষকে প্রথমে এটি গ্রহণ করতে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রথমে সাইবার নিরাপত্তা ছিল একটি বড় সমস্যা। হ্যাকাররা ইন্টারনেটের খোলা জায়গায় হামলা চালাতে পারত, যার ফলে তথ্য চুরি হতো। ইন্টারনেট ব্যবহারের সময় প্রতারণাও অনেক সহজ হয়ে গিয়েছিল। তাই এনক্রিপশন এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের উপর টিম এবং তার দলের বিশেষ গুরুত্ব দিতে হয়েছিল, যাতে তথ্য সুরক্ষিত রাখা যায়। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সারফেস ওয়েব ছাড়া জীবন কল্পনাই করা কঠিন। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন সবকিছুই আমরা সারফেস ওয়েবের মাধ্যমে পেয়ে থাকি। গুগল, ফেসবুক, ইউটিউব এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সারফেস ওয়েব শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের প্রতিটি কোণায় মানুষকে সংযুক্ত করে দিয়েছে, সংযোগ স্থাপন করতে সহায়তা করেছে। পুরো বিষয়টিকে যদি আমি সহজভাবে উপস্থাপন করতে যাই, তাহলে ভাবুন আপনি একটি বিশাল গ্রন্থাগারে ঢুকেছেন, যেখানে হাজার হাজার বই আছে। আর এই গ্রন্থাগারের বেশিরভাগ বইগুলো সবার জন্য উন্মুক্ত, যে কেউ এসে বইগুলো পড়তে পারে। এটি হলো সারফেস ওয়েব, যা আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন গুগল বা ফেসবুক। এখানকার সবকিছুই খোলামেলা, সহজে দেখা যায় এবং নিরাপদ। এখন সেই গ্রন্থাগারের কিছু বই প্রাইভেট রুমে রাখা আছে। এসব রুমে ঢুকতে হলে আপনার বিশেষ অনুমোদন, যেমন একটি পাসওয়ার্ড বা আইডি। এই রুমগুলোতে বিশেষ ডকুমেন্ট, গবেষণা এবং আপনার ব্যক্তিগত তথ্য যেমন অনলাইন ব্যাংকিং থাকে, যেগুলো সবাই দেখতে পায় না। এটি হলো ডিপ ওয়েব, যেখানে প্রাইভেট এবং সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকে। এবার ধরুন সেই গ্রন্থাগারের একটি গোপন দরজা আছে, যা সবার চোখে পড়ে না। এই দরজার পেছনে এমন একটি জগৎ আছে, যেখানে খুব অদ্ভুত এবং বিপজ্জনক জিনিস ঘটে। সেখানে অবৈধ কার্যক্রম চলছে, যেমন মাদক, অস্ত্র এবং চুরি করা তথ্যের কেনাবেচা। এই গোপন দরজায় ঢুকতে হলে বিশেষ চাবি, যেমন টর ব্রাউজার লাগে, যা আপনাকে সেই বিপজ্জনক দুনিয়াতে নিয়ে যাবে। এটাই হলো ডার্ক ওয়েব। যেমন ধরুন আপনি সেই গোপন দরজায় ঢুকে পড়লেন, ঢুকে দেখলেন সেখানে বিভিন্ন অবৈধ কার্যকলাপ চলছে, মাদক বিক্রি হচ্ছে, চুরি করা তথ্য কেনাবেচা হচ্ছে এবং আপনার অজান্তেই আপনার ডিভাইস থেকে ডাটা চুরি হচ্ছে। ডার্ক ওয়েবে ঢুকলেই এমন অনেক বিপদ হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়ে চুরি হয়ে বিক্রি হয়ে যেতে পারে। আপনি কোনো লিংক বা ফাইল ডাউনলোড করলে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে, যা আপনার সব তথ্য নষ্ট করতে পারে। এটা অনেকটা মহাকাশ ভ্রমণের মতো। আপনি পৃথিবীতে আছেন, যেখানে সবকিছুই নিরাপদ। মহাকাশের ভেতরে প্রবেশ করলে বিশেষ সুরক্ষার প্রয়োজন হয়, যেমন অক্সিজেন মাস্ক, সুরক্ষিত পোশাক। যদি সেগুলো না থাকে, আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। ডার্ক ওয়েবও ঠিক
তেমনই একটি বিপজ্জনক জায়গা প্রবেশ করতে হলে আপনাকে অত্যন্ত সাবধান থাকতে হবে, না হলে আপনার ডেটা বা সুরক্ষা ঝুঁকিতে পড়বে। ডার্ক ওয়েবের অনেক কিছুই অবৈধ। যদি আপনি ভুলভাবে অবৈধ কিছুর সাথে যুক্ত হন তাহলে আইনি ঝামেলায়ও পড়তে পারেন। ডার্ক ওয়েবে প্রবেশ করা কোনো খেলা নয়, এখানে বিপদ সব সময় লুকিয়ে থাকে। এটি এমন একটি জায়গা যেখানে সঠিকভাবে প্রবেশ না করলে আপনার জীবনের তথ্য ও নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাই নিরাপত্তা ছাড়া ডার্ক ওয়েবে প্রবেশ না করাই উচিত। বন্ধুরা, ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কিছু ঝুঁকি যা আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব, এই তিনটি স্তর থেকে আমাদের কি সাবধানতা অবলম্বন করা উচিত যাতে ইন্টারনেট নিরাপদভাবে ব্যবহার করা যায়। এই তিনটি স্তরেই আমাদের সতর্ক থাকতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের সেই অন্ধকার অংশে পা না রাখাই ভালো। অবৈধ কোনো কার্যকলাপে কখনোই জড়াবেন না এবং এমন সাইটগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন যা আপনার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাই সর্বপ্রথম কাজ হওয়া উচিত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ইন্টারনেটের তিনটি স্তর এবং সেগুলো থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও ইন্টারনেটের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারে। আরও নতুন নতুন তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।